আসসালামু আলাইকুম। আশা করি সব ইনশাল্লাহ ভালো আছেন। আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান লেকচারটা পড়ছিলাম এবং আমি বলছিলাম এটা আজকে হচ্ছে লাস্ট লেকচার। সো আজকে অল্প একটু জিনিস বাকি আছে, সেটা পড়াবো। পড়ানোর পরে ম্যাথ করাবো আমি, যে এইখানে অল্প জিনিসটুকু পড়িয়ে যে ম্যাথগুলো হওয়া সম্ভব সেই ম্যাথগুলো আমি আপনাদেরকে প্রশ্ন সলভ করে দেবো ইনশাল্লাহ। তাহলে চলেন শুরু করি। আমি আজকে প্রথমেই যে জিনিসটা আপনাদেরকে পড়াবো সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাদেরকে পড়াবো একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় কিভাবে শক্তি উৎপন্ন হয় সেই মেকানিজমটা। তাহলে চলেন আমরা একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় কিভাবে শক্তি উৎপন্ন হবে সেই মেকানিজমটা আমি আপনাদেরকে দেখাবো। নিউক্লিয়ার বিক্রিয়ায় শক্তির উৎপাদন। আমি পুরো মেকানিজমটা আপনাদেরকে বুঝাবো, কারণ এই মেকানিজম থেকে অ্যাকচুয়ালি ম্যাথ আসবে এবং পরের কনসেপ্টটা আসবে। দেখেন, নিউক্লিয়ার বিক্রিয়া আমি গত ক্লাসে আপনাদেরকে দুই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া পড়িয়েছিলাম। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। এখন আমরা সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। তাহলে নিউক্লিয়ার ফিশন যদি আমরা করতে যাই, নিউক্লিয়ার ফিশন, আমরা একটা ইউরেনিয়ামকে আঘাত করব দ্রুত গতির নিউট্রন দিয়ে। কোনো একটা ইউরেনিয়াম পরমাণুকে আমরা আঘাত করতেছি কি দিয়ে? একটা দ্রুত গতির নিউট্রন দিয়ে। এখন যখন এই ইউরেনিয়ামকে আপনি নিউট্রন দ্বারা আঘাত করবেন, তখন ইউরেনিয়ামটা ভেঙে যাবে। কেন ভাঙবে? কারণ ইউরেনিয়াম একটা ভারী নিউক্লিয়াস। সুতরাং এই যে নিউক্লিয়াসের যে বন্ধনটা প্রোটন এবং নিউট্রনের মধ্যে, এই বন্ধনটা একটা নিউট্রন এসে আঘাত করার কারণে কি হবে? ভাঙবে। খুবই ভালো কথা। এখন যখনই বন্ধনটা ভাঙতেছে, ভেঙে ইউরেনিয়ামটা দুই ভাগে ভাগ হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে আমরা দেখি যে ইউরেনিয়ামটা কিভাবে ভাঙে এবং এই ভাঙন থেকে অ্যাকচুয়ালি কিভাবে শক্তি উৎপন্ন হয়। তাহলে নর্মালি যে ইউরেনিয়ামটা আমরা ব্যবহার করি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, আর ভর সংখ্যা হচ্ছে 235। যখনই সে আঘাত করলো, আঘাত করার পরে ইউরেনিয়ামটা তখন একটা এক্সাইটেড ইউরেনিয়ামে পরিণত হয়। তাহলে 92, এটা হচ্ছে 236। খেয়াল করেন, 92 আর 0 92, 235 যোগ 1 236, এটা একটা উত্তেজিত অবস্থা ইউরেনিয়ামের। উপরে স্টার দিয়ে বোঝানো হচ্ছে উত্তেজিত অবস্থা। এরপর এটা ভেঙে আমার তৈরি হয় হচ্ছে একটা বেরিয়াম 56 141 প্লাস 36 92 প্লাস তিনটা নিউট্রন তৈরি হবে, প্লাস অনেক শক্তি বের হবে। এখন আমি আজকে আপনাদেরকে এই যে যে উৎপন্ন শক্তিটা, এই শক্তিটা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমি আপনাদেরকে শিখাবো। সো এই যে বিক্রিয়াটায় কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে সেটাই আমি আপনাদেরকে শিখাবো স্টেপ ওয়াইজ। আগে দেখি এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটায় কয়টা নিউট্রন বের হয়ে আসতেছে? তিনটা নিউট্রন বের হয়ে আসতেছে। কয়টা নিউট্রন? তিনটা নিউট্রন। এখন এখান থেকে নিউক্লিয়ার যে ফিশনটা হচ্ছে, এই ফিশনটাকে আমরা যদি কন্ট্রোল না করতে পারি তাহলে একটা চেইন রিয়াকশন হয়ে যাবে। সো চলেন আমরা নিউক্লিয়ার যে চেইন বিক্রিয়া সেটা এখন একটু দেখে নেই। চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। খেয়াল করেন, আপনি শুরুতে একটা ইউরেনিয়াম নিলেন, একটা ইউরেনিয়াম 235 নিলেন। আপনি নিচ্ছেন একটা ইউরেনিয়াম,
এটা ধরেন একটা ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামকে যখন আপনি একটা নিউট্রন দ্বারা আঘাত করবেন তাহলে এটা হচ্ছে একটা নিউট্রন। তাহলে কালো একদম সলিড এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে নিউট্রন। আর এটা হচ্ছে ইউরেনিয়াম। একটা দ্রুত গতির নিউট্রন এসে একটা ইউরেনিয়ামকে আঘাত করলো। আঘাতের পরে এইখান থেকে কয়টা নিউট্রন বের হবে? একটু আগের বিক্রিয়ায় দেখলাম তিনটা নিউট্রন বের হবে। কয়টা নিউট্রন? তিনটা নিউট্রন। একটা, দুইটা, তিনটা। এই তিনটা নিউট্রন আবার যে আঘাত করবে কয়টা ইউরেনিয়ামকে? তিনটা ইউরেনিয়ামকে। একটা ইউরেনিয়াম, দুইটা ইউরেনিয়াম, তিনটা ইউরেনিয়ামকে। আবার প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে তিনটা করে নিউট্রন বের হয়ে আসবে। অবস্থা দেখতেছেন? যতই আপনি বেশি ইউরেনিয়াম থাকবে ততই ইউরেনিয়ামগুলা ভাঙতেছে এবং নতুন নতুন করে আরো নিউট্রন আসতেছে। খেয়াল করেন। তাহলে এই যে আবার প্রত্যেকটা নিউট্রন যে কয়টা ইউরেনিয়ামকে আঘাত করবে? একটা ইউরেনিয়ামকে। এর পরের স্টেপে কয়টা তাহলে ইউরেনিয়ামকে আপনি আঘাত করতেছেন? 1 2 3 4 5 6 7 8 9। পরের স্টেপে কিন্তু আপনার এখান থেকে 27টা কি বের হবে? নিউট্রন বের হবে। অবস্থাটা দেখেন। তাহলে ফার্স্ট স্টেপে নিউট্রন ছিল কয়টা? একটা। একটা নিউট্রন ছিল। সে একটা ইউরেনিয়ামকে আঘাত করছে, তিনটা নিউট্রন হয়ে গেছে। তিনটা নিউট্রন থেকে কয়টা হবে? 9টা। 9টা থেকে কয়টা হবে? 27টা। প্রত্যেকবার 3 গুণ করে বাড়তেছে। তাহলে এইভাবে যদি বাড়তে থাকে বিক্রিয়ার সংখ্যা, একসময় এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই জন্য এটাকে বলা হয় চেইন রিয়াকশন। এখন যাতে এটা কন্ট্রোলের বাইরে চলে না যায়, বিস্ফোরিত না হয়, এই কারণে যেটা করা হয়, এই যে চেইন বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা হয়। সো এই চেইন বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা হয় সাধারণত আপনার কন্ট্রোল রড দ্বারা। সো যাদের মাধ্যমে আপনার অ্যাকচুয়ালি এই চেইন রিয়াকশনটাকে কন্ট্রোল করা হয়, চেইন বিক্রিয়াকে সাধারণত কন্ট্রোল রড দ্বারা নিয়ন্ত্রণে রাখা হয়। যাতে হঠাৎ করে অনেক বিক্রিয়া না হয়ে আপনার পুরো জিনিসটা বিস্ফোরণে পরিণত না হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে শক্তিটুকু এই চেইন রিয়াকশন যদি না হয়, নর্মাল রিয়াকশনে শক্তি কিভাবে আসবে? একটা ইউরেনিয়ামকে আমরা ভাঙতেছি, ভাঙার ফলে কতটুকু শক্তি পাবো? সো এই যে কতটুকু শক্তি পাবো সেই টপিকসটা আগে আমি আপনাদেরকে পড়াবো। এটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ভর ত্রুটি। সো আমরা এখন পড়বো হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি। সো আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটি ও বন্ধন শক্তি। সো প্রথমেই কথা হচ্ছে ভর ত্রুটি কি জিনিস। খেয়াল করেন, আমরা জানি বন্ধন ভাঙতে গেলে বাইরে থেকে শক্তি প্রদান করতে হয়। আর যখন বন্ধন গঠিত হয় তখন শক্তিটা নির্গত হয়। দেখেন, বন্ধন ভাঙতে গেলে বাইরে থেকে শক্তি প্রদান করতে হয়, আর যখন বন্ধন গঠিত হয় তখন শক্তি নির্গত হয়। এখন
যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে কি থাকবে? প্রোটন ও নিউট্রন থাকে। যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে কি থাকবে? প্রোটন থাকবে, নিউট্রন থাকবে। এখন প্রোটন ও নিউট্রন যখন একত্রিত হবে, তখন খেয়াল করেন, প্রোটন ও নিউট্রন যখন একত্রিত হচ্ছে তখন অ্যাকচুয়ালি বন্ধন গড়তেছে। আর বন্ধন যখন গড়তেছে তখন শক্তি, একটু আগে কি বলছে যে নির্গত হচ্ছে, তাহলে তখন শক্তি নির্গত হবে। এখন এই যে নির্গত শক্তিটা, কতটুকু শক্তি নির্গত হবে, এইটা কিভাবে আসে খেয়াল করেন। নির্গত শক্তিটা নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন থেকে ভর শক্তি সম্পর্ক অনুযায়ী রূপান্তরিত হয়। আমার যে শক্তিটা নির্গত হবে, এই নির্গত শক্তিটা নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের থেকে ভর শক্তি সম্পর্ক অনুযায়ী আমরা পাবো। এখন প্রোটন ও নিউট্রন যখন একত্রিত হয়ে নিউক্লিয়াসটা তৈরি করে, প্রোটন ও নিউট্রন একত্রিত হবার পরে, তাই নিউক্লিয়াসের ভর প্রকৃতপক্ষে যে ভর হবার কথা তার থেকে কমে যায়। আমি কথাটুকু একটু বুঝিয়ে বলবো, মানে আপনার দেখেন আমি কথাটুকু কেন লিখলাম, কারণ হচ্ছে যাতে আপনার পড়ে অনেক কিছু মনে থাকে। আমি এইখানে একটা জিনিস বুঝিয়ে দিই আপনাদেরকে। ধরেন একটা নিউক্লিয়াস, ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াসে 92টা আছে কি পারমাণবিক সংখ্যা 92, তাহলে প্রোটন সংখ্যা 92, আর নিউট্রন সংখ্যা কত? 235 - 92। দেখেন এই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা Z সমান 92, ভর সংখ্যা A সমান 235, তাহলে নিউট্রন সংখ্যা A মাইনাস Z, 235 - 92। তাহলে এইখানে দেখা গেল 8 আর 135, 143। তাহলে নিউক্লিয়াসের ভরটা দেখেন, ইউরেনিয়াম নিউক্লিয়াসে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। তাহলে নিউক্লিয়াসের ভর হওয়ার কথা কি?
নিউক্লিয়াসের ভর 92 ইন্টু মাস অফ প্রোটন প্লাস 143 ইন্টু মাস অফ নিউট্রন, যেখানে এমপি হচ্ছে প্রোটনের ভর, এমএন হচ্ছে নিউট্রনের ভর। খেয়াল করেন নিউক্লিয়াসের ভর এইটা হবার কথা, এত হবার কথা, কিন্তু প্রকৃতপক্ষে মেপে দেখা গেছে যে নিউক্লিয়াসের ভর এটা হয় না, তার থেকে কম হয়। কিন্তু প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের ভর কিন্তু ইউরেনিয়াম পরমাণুর ভর থেকে ইলেকট্রনের ভর বিয়োগ করে, এখন আপনি পরমাণুর ভর থেকে ইলেকট্রনের ভর বিয়োগ করলে কি পাবেন? নিউক্লিয়াসের ভর পাবেন। সো পরমাণুর ভর থেকে ইলেকট্রনের ভর বিয়োগ করে নিউক্লিয়াসের যে ভর পাওয়া যায় তা 92 এম অফ প্রোটন প্লাস 143 এম অফ নিউট্রন এই ভর অপেক্ষা কম। তাহলে আমার যখন নিউক্লিয়াসটা ফর্মড হলো, থিওরিটিক্যালি নিউক্লিয়াসের যে ভর এবং প্র্যাকটিক্যালি নিউক্লিয়াসের যে ভর সেটা থেকে কম হচ্ছে। কেন কম হয় দেখেন, 92টা প্রোটন আর 143টা নিউট্রন, এরা একত্রিত হবে, জোড়া লাগবে, একত্রিত হয়ে ইউরেনিয়াম নিউক্লিয়াস তৈরি করবে। এখন যখন নিউক্লিয়াস তৈরি হবে, এখন এই তৈরি হওয়ার প্রক্রিয়ায় একটা শক্তি নির্গত হয়ে যাবে, নির্গত শক্তি। তাহলে এই শক্তি আসবে কোথা থেকে? যখন জোড়া লাগতেছে শক্তি নির্গত হচ্ছে, এই শক্তিটা আসতেছে ভর থেকে, ভরের কিছুটা শক্তিতে রূপান্তর হয়ে যায়। তাহলে প্রোটন ও নিউট্রনের কিছু ভর বন্ধন গড়ার সময় শক্তি হিসেবে নির্গত হয়। তাহলে নিউক্লিয়াসের প্রকৃত ভরটা কমে গেল না? নিউক্লিয়াসের প্রকৃত ভর বা প্রাপ্ত ভর প্রোটন ও নিউট্রনের মোট ভর অপেক্ষা কম হয়। এই যে এতক্ষণ ধরে যে ঘটনাটা বললাম এটাকেই বলা হয় ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটিটা এখন আমরা যদি লিখি, ম্যাথমেটিক্যালি যদি ভর ত্রুটি লিখতে যাই তাহলে কি হয় সেটা দেখব। সো ভর ত্রুটিটাকে তাহলে যদি আমরা ম্যাথমেটিক্যালি এখন এক্সপ্রেস করি, সুতরাং ভর ত্রুটি, ভর ত্রুটি ইকুয়ালস টু নিউক্লিয়াসের আপনার অ্যাকচুয়ালি যে ভরটা হওয়া উচিত ছিল, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার ভর, প্রোটন ও নিউক্লিয়াস সংখ্যার যে ভর পাবো, এই ভর থেকে নিউক্লিয়াসের যে ভরটা
আমরা পাবো নিউক্লিয়াসের প্রাপ্ত ভর, মেপে নিউক্লিয়াসের ভর যেটা পাবো, এই নিউক্লিয়াসের প্রাপ্ত ভর কোত্থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে পরমাণুর থেকে, পরমাণুর ভর মাইনাস ইলেকট্রনের ভর, এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রাপ্ত ভর। তাহলে ভর ত্রুটিটা হচ্ছে যে ভরটা হওয়া উচিত ছিল, পারমাণবিক গঠন অনুযায়ী যে ভরটা হওয়া উচিত ছিল এবং যে ভরটা পাচ্ছি, এই দুইটা অ্যাকচুয়ালি ব্যবধান থাকে, একটা এই ব্যবধানটা হচ্ছে ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি ডেল এম ইকুয়ালস টু, প্রোটন আছে কয়টা? জেড সংখ্যক, জেড এমপি, প্লাস নিউট্রন আছে কয়টা? এ মাইনাস জেড এম এন। এখান থেকে জেড অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যে ভরটা মেপে পাওয়া যাবে। তাহলে এখানে কোনটা কি মিন করে? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা প্রোটন সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা, মানে হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যা। প্রোটন ও নিউট্রন মিলে যে কয়টা আছে এটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কয়টা? এ মাইনাস জেড, এ মাইনাস জেড হচ্ছে নিউট্রন সংখ্যা। আর আমাদের এখানে এমপি প্রোটনের ভর, আচ্ছা এটা জেড হবে না, এটা এম হবে, এম অফ নিউক্লিয়াস, এম এন নিউট্রনের ভর, এই পর লিখছি এখানে, এটা ভর হবে, প্রোটনের ভর, নিউট্রনের ভর, আর এম অফ নিউক্লিয়াস এটা নিউক্লিয়াসের ভর। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন, আমার তাহলে এই যে যে পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তর হয়ে গেল, বন্ধন শক্তি, ডেল এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তর হয়েছে, তাহলে ওই যে শক্তিটা পাচ্ছি এটাকে বন্ধন শক্তি বলতেছি, ই সমান ডেল এম ইন্টু সি স্কোয়ার। এখন আমাদের ম্যাথ করার জন্য বা এমসিকিউ এ আসবে বলে কিছু জিনিসপত্র একটু মনে রাখতে হবে। চলেন কি কি জিনিসপত্র মনে রাখতে হবে আমি শিখিয়ে দিই। ভর ত্রুটি বন্ধন শক্তি কিন্তু শেষ, যে কোনো একটা বন্ধন করার জন্য যে শক্তিটা লাগবে ন্যূনতম, এই শক্তি হচ্ছে ডেল এম ইন্টু সি স্কোয়ার। সো আমাদের তাহলে পুরো ভর ত্রুটি বন্ধন শক্তির কনসেপ্টটা হয়ে গেল। এখন আমাদের কিছু জিনিস মনে রাখা দরকার। প্রোটনের ভর, এম অফ প্রোটন, এটা সাধারণত হচ্ছে ১.6726 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম, এটা প্রোটনের ভর। তারপর আসেন নিউট্রনের ভর, ১.6749 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। তার মানে প্রোটন আর নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, অলমোস্ট সেম। আর এখানে এক অ্যাটমিক মাস ইউনিট, এই অ্যাটমিক মাস ইউনিট এএমইউ, এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। এটাকে ধরা হয় 1.66 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম, এটাকে এক অ্যাটমিক মাস ইউনিট ধরা হয়। তাহলে দেখেন, একটা প্রোটনের ভর এমপি সমান 1.007 অ্যাটমিক মাস ইউনিট, আর নিউট্রনের ভর একটু বেশি 1.008 অ্যাটমিক মাস ইউনিট। এখন আমরা এখান থেকে যদি গাণিতিক সমস্যায় প্রোটন বা নিউট্রনের ভর দেওয়া না থাকে তাহলে কি করব? আমরা গাণিতিক সমস্যায় প্রোটন বা নিউট্রনের
ভর দেয়া না থাকলে প্রোটনের ভর নিউট্রনের ভর এক অ্যাটমিক মাস ইউনিট ধরে নিতে পারি। সো কোনো গাণিতিক সমস্যায় ধরেন প্রোটন বা নিউট্রনের মাস দেওয়া নাই, কিন্তু আপনাকে ভর ত্রুটি বন্ধন শক্তি টাইপ জিনিসপত্র বের করতে বলছে, তখন কি করবেন? সিম্পলি ধরে নেন যে প্রোটন নিউট্রনের মাস হচ্ছে এক অ্যাটমিক মাস ইউনিটের সমান। সো এই গেল থিওরিটিক্যাল অ্যাসপেক্ট পুরো চ্যাপ্টারের। এখন আসেন আমরা ম্যাথ করব, কিছু ম্যাথ করব। আমি এইখানে ভর ত্রুটি বন্ধন শক্তির ম্যাথটা শেষে দেখাবো, তার আগে অল্প কিছু জিনিসপত্র রিভিউ, কয়েকটা ম্যাথ রিভিউ। প্রথম যে ম্যাথটা করতেছি প্রশ্ন 1 দেখেন। এইখানে তিন টাইপের ম্যাথ হয়, আমি তিনটা ম্যাথ করাবো, তিনটা ভিন্ন টাইপের। প্রথমটা হচ্ছে অর্ধায়ু দিয়ে দেখাচ্ছি। তেজস্ক্রিয়তার কারণে একটি তেজস্ক্রিয় মৌলের প্রারম্ভিক সংখ্যা অর্ধেকে পরিণত হচ্ছে। কততে? অর্ধেকে। এর জন্য সময় লাগলো 3.82 দিন। তার মানে আমার অর্ধায়ু টি হাফ ইকুয়ালস টু 3.82 ডেজ। অর্ধায়ু 3.82 দিন। তাহলে এখান থেকে প্রথমে গ নাম্বারে জিজ্ঞেস করছে তেজস্ক্রিয় মৌলটির 25% ক্ষয় হতে কত সময় লাগবে। খেয়াল করেন 25% ক্ষয় হবে, তাহলে 25% ক্ষয় হইলে অক্ষত থাকে, অক্ষত থাকবে 75%। 25% ক্ষয় হওয়া মানে অক্ষত থাকা 75%। সুতরাং n ইকুয়ালস টু 0.75 n0। এখন 25% ক্ষয় হতে কত সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন আমরা জানি n সমান n0 e মাইনাস ল্যামডা টি। এখন ল্যামডা ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। অর্ধে দেওয়া আছে 3.82, তাহলে 0.693 ডিভাইডেড বাই 3.82 ক্যালকুলেট করি আমরা। 0.693 ডিভাইডেড বাই 3.82, 0.1814 পার ডে। এখন n সমান 0.75 n0, n0 e মাইনাস ল্যামডা হচ্ছে 0.1814 ইন্টু টি। আমাকে টি এর মানটা বের করতে হবে, তাহলে 0.75 ইকুয়ালস টু ই মাইনাস 0.1814 ইন্টু টি। ক্যালকুলেশনটা কেমনে করবেন আমি শিখিয়ে দিচ্ছি। দুই পাশে লন নিয়ে আসেন, লন। তাহলে লন এবং ই কাটাকাটি যাবে, সো লন 0.75, লন 0.75 একটা নেগেটিভ নাম্বার দেওয়ার কথা, মাইনাস 0.28768, 28768 মাইনাস 0.1814 ইন্টু টি। তাহলে 25% ক্ষয়প্রাপ্ত হতে সময় লাগবে টি সমান 0.28768 ডিভাইডেড বাই 0.1814, 1.58 ডে। 1.58 দিন সময় লাগবে কি হতে? অর্ধেকটা, সরি, 1/4 বা 25% ক্ষয় হতে। এইবার ঘ নাম্বারে বলছে 25% ক্ষয় হতে যে সময় লাগে 50% ক্ষয় হতে তার দ্বিগুণ সময় লাগে কিনা গাণিতিক ভাবে যাচাই করো। এটা একটা ফালতু কোশ্চেন হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি টেস্ট পেপারসে ছিল। এটা আমি যে কলেজটা দেখলাম, আমি এই মুহূর্তে কলেজের নামটা ভুলে গেছি, সো কোন একটা কলেজ এখানে কোশ্চেন করছে। দেখেন ঘ নাম্বার খুব সিলি কোশ্চেন করছে। 25% ক্ষয় হতে সময় লাগছে 1.58 দিন, 50% ক্ষয় হতে তার দ্বিগুণ সময় লাগে কিনা গাণিতিকভাবে যাচাই করো। দেখেন তো অলরেডি 50% ক্ষয় হতে যে সময় লাগে সেটাই কি অর্ধায়ু না? 3.82 সেটা তো বলেই দিছে। তাহলে ঘ নাম্বার, আমি যখন ঘ করতে যাব 25% ক্ষয় হতে সময় লাগে 1.58 দিন, আর 50% ক্ষয় হতে সময় লাগে 3.82 দিন।
এখন 3.82 ডিভাইডেড বাই 1.58, দেখি কত হয়। 3.82 ডিভাইডেড বাই 1.58 ইকুয়ালস টু 2.41 তার মানে 50% ক্ষয় হতে দ্বিগুণের বেশি সময় লাগে। 50% ক্ষয় হতে 25% ক্ষয় হবার তুলনায় দ্বিগুণের বেশি সময় লাগে। সো আজকের 1 নম্বর প্রশ্ন গেল। এবার আসে আজকের 2 নম্বর প্রশ্নে। এটা একটা ভালো প্রশ্ন এবং এই প্রশ্নটা আপনাদের কলেজের 2018 সালের টেস্ট পরীক্ষার প্রশ্ন। সো ভিকারুননিসা কলেজের 2018 সালের টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটা ছিল। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন পঞ্চম হতে প্রথম কক্ষপথে লাফ দিলে শক্তি বিকিরণ করে। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 300 ন্যানোমিটার হতে 780 ন্যানোমিটার বলে দেওয়া হয়েছে। তাহলে দেখেন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন পঞ্চম হতে প্রথম কক্ষপথে লাফ দিলে কি করবে? শক্তি বিকিরণ করে, যেখানে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 380 ন্যানোমিটার হতে 780 ন্যানোমিটার। ওকে, ভালো কথা। তাহলে এটার সলভ করতে যাই আমরা। আমরা পাচ্ছি গ নাম্বার কি বলছে, অনুচ্ছেদে উল্লেখিত কক্ষপথদ্বয়ে ইলেকট্রন দ্বয়ের গতিশক্তির অনুপাত বের করো। এখন দেখেন ইলেকট্রনের কক্ষপথে গতি শক্তির অনুপাত বের করতে বলছে, এটা কিন্তু মোট শক্তির অনুপাত বের করতে বলে নাই। জিনিসটা খেয়াল করেন, এখানে কিন্তু গ্যাঞ্জাম আছে। আপনারা এইখানে খেয়াল করেন, বলে নাই মোট শক্তির অনুপাত বের করতে, বলছে গতি শক্তির অনুপাত বের করতে। অনেকে এই ম্যাথটা, এই যে ই এন ইকুয়ালস টু মাইনাস E1/n² দিয়ে ডিরেক্ট করে ফেলতে চান শুরুতেই। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন কক্ষপথে, দুইটা কক্ষপথে থাকব, মোট শক্তির অনুপাত এইভাবে আসে যে মোট শক্তিতে En সমান E1/n² করা যায়। এখন অ্যাকচুয়ালি বিভব শক্তি, গতি শক্তি দুইটাই একই অনুপাতেই পরিবর্তিত হয়। সো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। আপনার গতি শক্তি যেটা আছে সেটাও আপনার অ্যাকচুয়ালি একইভাবেই কি হবে? চেঞ্জ হবে। সুতরাং আমাদের যে গতি শক্তিটা আছে সেটাও এন যদি আমার চেঞ্জ হয়ে যায়, সেই এন অনুপাতে কি হবে? অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আমার গতি শক্তির অনুপাত যখন বের করতে যাব, তখন আমরা যদি গতি শক্তির কথা চিন্তা করি, একটু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ইকে সমান ছিল ZE² ডিভাইডেড বাই 8πε0 RN। তাহলে n তম কক্ষপথের এটা হচ্ছে গতিশক্তি। তাহলে ইকে ফর এন, তাহলে ইকে ফর এন ইকুয়ালস টু ZE² ডিভাইডেড বাই 8πε0 RN মানে কি? n² RN না? তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, ZE² ডিভাইডেড বাই 8πε0 R1 ইন্টু 1/n²। সো ইকে অফ ফার্স্ট ডিভাইডেড বাই n। সো অ্যাকচুয়ালি মোট শক্তি হোক, বিভব শক্তি হোক, গতি শক্তি হোক, যেটাই বলুক, প্রথম কক্ষপথের শক্তি আর n তম কক্ষপথের শক্তির অনুপাত n² দিয়ে আমরা পাবো। তাহলে খুব সিম্পল, প্রথম আর পঞ্চম কক্ষপথ, তাহলে E5 ইকুয়ালস টু, এখন যেহেতু গতিশক্তি বলছে তাহলে কাইনেটিক এনার্জি দিয়ে লিখি EK5। এই ডান পাশের এই অংশটুকু আমি ব্যাখ্যা দিলাম, এটা পরীক্ষায় না লিখলেও চলবে, এটা পরীক্ষায় লেখার দরকার নাই, এটা পরীক্ষায় লিখতে হবে না।
এরকম ম্যাথ থাকলে এটা পরীক্ষায় লিখতে হবে না, এটা আমি এক্সপ্লেন করার জন্য পড়াচ্ছি। তাহলে ek5 সমান ek1 ডিভাইডেড বাই 5 স্কয়ার। তাহলে গতিশক্তির অনুপাত ek5 ডিভাইডেড বাই ek1 ইকুয়ালস টু 1/25। তাহলে ek5 ek1 1/25। ক্লিয়ার? এটা হচ্ছে প্রশ্ন 2 এর গ গেল। এখন আসেন এখানে আমরা কিসে আসব? ঘতে আসব। গ এর পরে ঘতে আসব। অনুচ্ছেদে উল্লেখিত তথ্যের ভিত্তিতে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান হবে কিনা ব্যাখ্যা করো। তাহলে বিকিরিত যে তরঙ্গ দৈর্ঘ্য এটা দৃশ্যমান হবে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। খুবই ভালো কথা, চলেন দেখি দৃশ্যমান হয় কিনা। আমার যে শক্তিটা বিকীর্ণ হবে সেই বিকীর্ণ শক্তিটা আমরা দেখতে পাবো কিনা, মানে শক্তিটা আলো আকারে বের হবে, সেই আলোটা আমাদের চোখে ধরা পড়বে কি পড়বে না এটাকে জাস্টিফাই করতে বলছে, এটাকে যাচাই করতে বলছে। তাহলে চলেন আমরা জাস্টিফাই করি বা যাচাই করে দেখি কি হয়। সো আমরা তাহলে এখানে ঘ নাম্বারে আসি। অনুচ্ছেদে উল্লেখিত তথ্যের ভিত্তিতে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান হবে কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি E5 এবং E1 এর মধ্যে যে শক্তি E5 মাইনাস E1, এটা থেকে আমরা পাবো HF। এখন হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থার শক্তি E1, এটা -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে E5 সমান E1 ডিভাইডেড বাই 5 স্কয়ার, তাহলে -13.6 ডিভাইডেড বাই 25, -13.6 মাইনাস 25, সরি ভাগ 25, -0.544। কিসে এটা? ইলেকট্রন ভোল্টে। তাহলে দেখি E5 -0.544 ইলেকট্রন ভোল্ট -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে H/λ। এখন দেখেন বাম পাশে এটা ইলেকট্রন ভোল্টে আছে, কিন্তু মাইন্ড ইট এটা বাম পাশে কিসে আছে? এই যে এককটা বামে যেটা আছে সেটা আছে ইলেকট্রন ভোল্টে, এত ইলেকট্রন ভোল্ট সমান H/λ। ইলেকট্রন ভোল্টটা লিখে রাখি। তাহলে 13.6 মাইনাস 0.544, 13.056। ইলেকট্রন ভোল্টকে জুলে নিলে 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা গুণ করতে হবে। H 6.63 ইন্টু 10⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা। এখন দেখি ল্যামডা এর মানটা কত আসে। আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেশনটুকু আশা করি ইনশাল্লাহ পারবেন আপনারা করতে, আমি করে দিচ্ছি। এখান থেকে আসতেছে 9.52 ইন্টু 10⁻⁸ মিটার। তার মানে 10⁻⁹ যদি করি 95.2 ইন্টু 10⁻⁹ মিটার, তার মানে 95.2 ন্যানোমিটার। খেয়াল করেন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার হতে 780 ন্যানোমিটার, কিন্তু আমি পাচ্ছি কত? 95.2 ন্যানোমিটার। তাহলে দেখা যাবে না, দৃশ্যমান হবে না। কেন? কারণ 95.2 ন্যানোমিটার 380 হতে 780-র মধ্যে পড়ে নাই। 380 থেকে 780-র মধ্যে যদি হতো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তখন সেটা কি করা যেত? দেখা যেত। ওকে,
এখন এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথটা আমরা করব ভর ত্রুটি বন্ধন শক্তি থেকে, এই যে প্রশ্ন নাম্বার 3, এটা একটা দুর্দান্ত প্রশ্ন। চলেন প্রশ্নটাকে একটু মনোযোগ দিয়ে আগে পড়ি। ওমা, প্রশ্নের সাইজ একটু ছোট হয়ে গেছে, প্রশ্নের সাইজটাকে একটু বড় করে ফেলি আমরা। বড় যদি করি, ও ও আচ্ছা সমস্যা নেই, একটু নিচে নিয়ে আসি। প্রশ্নটা পড়তে সুবিধার জন্য আমরা একটু বড় করে নিই, কারণ যদি পড়াই না যায় তাহলে থেকে লাভ কি শুধু শুধু, তাই না? সো এই যে সুন্দর, প্রশ্নটা বড় সাইজের হয়েছে, দেখতে সুবিধা হচ্ছে, দেখতে এখন ভালো লাগতেছে আমারও, মানে ফন্টগুলো ছোট হয়েছিল। দেখেন, আমি আপনাদেরকে আজকে এই যে ইউরেনিয়ামের বিক্রিয়াটা পড়াইছি। এখন দেখেন এইখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, যে জিনিসপত্রগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ইউরেনিয়ামের ভর দেওয়া আছে, বেরিয়ামের ভর দেওয়া আছে, ক্রিপ্টনের ভর দেওয়া আছে, নিউট্রনের ভর দেওয়া আছে, সবার ভর দেওয়া আছে। ভর দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে উপরের বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ কত, আর উদ্দীপকের বিক্রিয়ায় কতটি নিউট্রন নির্গত হবে, কয়টা নিউট্রন নির্গত হবে, এবং নির্গত শক্তির পরিমাণ কত। খুবই ভালো কথা, গ নাম্বার করি। কতগুলি নিউট্রন নির্গত হবে, কয়টা নিউট্রন নির্গত হবে, চলেন দেখি নিউট্রন কয়টা নির্গত হয়। 92, ইউরেনিয়াম 235 প্লাস 0 1 নিউট্রন, এখান থেকে 56, 141, 92 প্লাস, আমরা ধরি এখানে নিউট্রন নির্গত হবে এক্স সংখ্যক। কয়টা নিউট্রন নির্গত হবে, এক্স সংখ্যক। তাহলে দেখেন, বাম পক্ষ ও ডান পক্ষের পারমাণবিক সংখ্যা, সরি নিউট্রনের জন্য ভর সংখ্যা, ভর সংখ্যা সমীকৃত করে পাই। আমরা একটু ভর সংখ্যাগুলো কিভাবে সমীকৃত হয় সেটা দেখি। বাম পক্ষে 235 যোগ 1, ডান পক্ষে 141 যোগ 92 যোগ x গুণন 1, তাহলে 236 সমান 2 আর 1 3, 3 233 প্লাস x, তাহলে x এর মান 3, তাহলে বিক্রিয়ায় 3টি নিউট্রন নির্গত হবে। তাহলে বিক্রিয়ায় নিউট্রন নির্গত হচ্ছে কয়টা, 3টা। খুবই ভালো কথা। এখন দেখি এই যে 3টা নিউট্রন নির্গত হলো, এখান থেকে অ্যাকচুয়ালি নির্গত শক্তির পরিমাণ কত, আমার কতটুকু শক্তি নির্গত হচ্ছে। তাহলে এই যে দেখেন, নির্গত শক্তি মানেই হচ্ছে ভর ত্রুটি বন্ধন শক্তির কোশ্চেন। সো আমার তাহলে এইখানে নির্গত শক্তি যখন আমরা দেখতে যাব, ঘ নাম্বার, দেখেন নির্গত শক্তি কিভাবে পাবো একটু খেয়াল করি। 92 ইউরেনিয়াম 235 প্লাস 0 নিউট্রন 1, 56, 141 প্লাস 36, 92 প্লাস 3টা নিউট্রন, এটা বোঝা যাচ্ছে। এখন দেখেন বামের এবং ডানের ভরটা আমরা দেখি। এখানে ইউরেনিয়ামের ভর 236.0526, 236.0526 অ্যাটমিক মাস ইউনিট। একটা নিউট্রনের ভর হচ্ছে 1.0087 অ্যাটমিক মাস ইউনিট। বেরিয়ামের জন্য 140.9139 অ্যাটমিক মাস ইউনিট। ক্রিপ্টনের জন্য 91.8973 অ্যাটমিক মাস ইউনিট। এখানে 3টা নিউট্রন, 3 ইন্টু 1.0087 অ্যাটমিক মাস ইউনিট।
তাহলে আমার বামের তুলনায় ডানে ভরটা কতটুকু কমছে, ভর ত্রুটি ডেল এম ইকুয়ালস টু, খেয়াল করেন কতটুকু ভর কমে গেছে। বামে ভর ছিল 236.0526 প্লাস 1.0087 এত অ্যাটমিক মাস ইউনিট, মাইনাস ডানে 140.9139 যোগ 91.8973 যোগ 3 × 1.0087 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে ভর কমছে কতটুকু এখান থেকে পাওয়া যাবে। তাহলে এখান থেকে 236.0526 প্লাস 1.0087 237.0613 মাইনাস 140.9139 যোগ 91.8973 যোগ 3 × 1.0087 235.8373 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আমার 237.0613 মাইনাস 235.8373 টোটাল 1.224 অ্যাটমিক মাস ইউনিট ভর গেছে কমে। তাহলে এই ভর থেকে যে শক্তি সেটাই নির্গত শক্তি। তাহলে নির্গত শক্তি E ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার। তাহলে ডেল এমটা হচ্ছে 1.224 অ্যাটমিক মাস ইউনিট। আমি আপনাদেরকে আজকে কনভার্সন শিখাইছি। এক অ্যাটমিক মাস ইউনিট 1.66 × 10⁻⁻27 কিলোগ্রাম। এই যে একটু আগে যাই দেখেন, আমি কিন্তু পড়ানোর সময় আপনাদেরকে এটা খুব সুন্দর মতো পড়াচ্ছিলাম, খেয়াল করেন। এক অ্যাটমিক মাস ইউনিট সমান 1.66 × 10⁻27 কিলোগ্রাম পড়াচ্ছিলাম এই কারণে, কারণ আমি জানি ম্যাথে এটা লাগে। সো অনেকেই মুখস্থ রাখে না, পরে পরীক্ষার হলে যে তাকে খুঁজতে হয় যে আচ্ছা এক অ্যাটমিক মাস ইউনিট কত। তাহলে আমার এখানে যে ভরটা আসবে 2.03184 × 10⁻⁻27 কিলোগ্রাম। তাহলে আমরা এখান থেকে এনার্জিটা পাবো 2.03184 × 10⁻⁻27 c² × 3 × 10⁸ হোল স্কোয়ার। সো আমার তাহলে টোটাল এনার্জি আসবে 1.8286 × 10⁻⁻10 জুল। এখন এই জুলটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে যাই, ওয়ান 1.6 × 10⁻⁻19 দ্বারা ভাগ করলে এটা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তাহলে 1.18286 পাওয়ার -10 ডিভাইডেড বাই 1.6 পাওয়ার -19, এটা আসবে 1.142 × 10⁻9 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1.142 × 10³ × 10⁻6 ইলেকট্রন ভোল্ট, তার মানে 1142 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি এই বিক্রিয়াটা থেকে তৈরি হবে। এইভাবে দেখেন আমাদের অ্যাকচুয়ালি কোনো একটা বিক্রিয়া থেকে, রাসায়নিক বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়া থেকে শক্তিটা উৎপন্ন হয়। এই ছিল আপনাদের পুরো চ্যাপ্টারটা। সো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের এই যে চ্যাপ্টার 9টা শেষ হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা একটু কষ্ট করে পুরো জিনিসগুলো পড়ে ফেলবেন, এবং বোর্ড পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন আমি আলাদাভাবে করে আপলোড করে দিব ইনশাল্লাহ, যে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস যাতে আপনারা দেখে রাখতে পারেন, সেটা ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিব। ঠিক আছে,
তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।